আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে ল্যাংস্টন হিউজেস এর যে চারটা কবিতা আছে, প্রবাবলি তার মধ্য থেকে আমরা দেখি প্রথম দুইটা পারি কিনা। ছোট ছোট কবিতা তো হয়ে যাবে। আহ, ল্যাংস্টন হিউজেস। আমরা হিউজেস নামে কোনো রাইটারের কবিতা পড়েছি এর আগে? হিউজ। হুম, স্যার টেড হিউজেস পড়া টেড হয়েছে। হিউজেস স্যার। কি পড়েছিলাম? স্যার স্যার পাইক। পাইক, পাইক পড়েছিলাম। টেড হিউজ কার হাজবেন্ড? সিলভিয়া স্যার প্লাথের। সিলভিয়া প্লথের। হ্যাঁ, সিলভিয়া প্লাথের। সিলভিয়া প্ল্যাথ স্যার। হ্যাঁ, সে নিজেই ছিল কি পাইক নাকি? হ্যাঁ, সে নিজেই একটা পাইক, আবার জি পাইক স্যার। কবিতা লিখছে, তাই তো? হ্যাঁ। স্যার আচ্ছা, ল্যাংস্টন হিউজেস কবিতাও মনে হয় আমরা একটা পড়েছিলাম স্যার ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েটে স্যার। পড়েছিল। হ্যাঁ, এইচএসসি লেভেলে তোমরা পড়েছিলা। হ্যাঁ, ল্যাংস্টন হিউজেস এর কবিতাগুলো খুবই ছোট ছোট, বিশেষ করে আমেরিকান রাইটারদের অধিকাংশ কবি দেখবে যে ছোট 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 কবিতা। হ্যাঁ, কারণ আধুনিক যুগে মানুষ আর এই লম্বা কবিতা পছন্দ করে না। এখন অনুকবিতা উঠেছে না, এখন অনুগল্প, অনুকবিতা। হ্যাঁ, এখন আর এই বড় বড় জিনিসগুলো মানুষ আর পছন্দ করছে না। তো ল্যাংস্টন হিউজেস হচ্ছেন একজন আমেরিকান পয়েট, এবং আমরা আমেরিকান হিস্ট্রি সম্পর্কে জেনে অভ্যস্ত। বিশেষ করে আমেরিকান যে কয়টা সাহিত্যকর্ম আমরা পড়েছি, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যে কয়টা পড়েছি, ফার্স্ট ইয়ারে আমরা কয়টা পড়েছিলাম? আব্রাহাম লিঙ্কনের পড়েছিলাম, আর হচ্ছে মার্টিন লুথার কিং এর পড়েছিলাম, তাই না? দুটাই কিসের হ্যাঁ উপর স্যার। ভিত্তি করে? থিমটা কি ছিল দুইটারই? হুম, বলো, মনে আছে? স্যার ব্ল্যাক আমেরিকান এবং স্যার হোয়াইট আমেরিকানদের হ্যাঁ, যে মোটামুটি কনফ্লিক্টটা নিগ্রোদের বা উপরে ফেভারিট। ডমিনেশন, হ্যাঁ, জি স্যার। স্লেভারি অথবা ব্ল্যাক পিপলদের উপরে যে সাপ্রেশন বা ডমিনেশন, সেটা নিয়ে। তো ল্যাংস্টন হিউজের যে কবিতা কয়টা আমরা পাবো, চারটাই ঠিক এই জাতীয় থিম নিয়ে লেখা, তাই তো? বিকজ হি হিমসেলফ ইজ আ ব্ল্যাক অর নিগ্রো, অ্যান্ড সো হি এক্সপেরিয়েন্সড দ্য লাইফ অর দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য ব্ল্যাক বাই দ্য হোয়াইট পিপল। অথবা যেটা আমরা বলতে পারি কি, এটাকে কি বলা হয়? হ্যাঁ, অ্যাপারথাইড নাকি? অ্যাপারথাইড মানে কি বলো তো? বর্ণবৈষম্য, তাই না? বর্ণ বৈষম্য। হ্যাঁ, সে বর্ণবৈষম্যের বিষয়টা আমরা কিন্তু, দেখো কিছু কিছু জায়গায় এখন চেঞ্জ করা হয়নি। তো এখানেও সেই বর্ণবৈষম্যের ব্যাপারটাকে আমরা যেহেতু দেখেছি আগে থেকে, তো ল্যাংস্টন হিউজ, দেখো তিনি একজন, মানে কি বলবো, মডার্ন এজের পয়েট, তাই না? 1901 সাল থেকে আমরা জানি মডার্ন এজ শুরু হয়েছে। তো মডার্ন এজের একজন পয়েট হিসেবে আমেরিকান লিটারেচারে তিনি তার অধিকাংশ রাইটিং এই ব্ল্যাক পিপলদের নিয়ে লিখছেন। যেমন আমাদের যদি কাজী নজরুল ইসলামের নাটকগুলো দেখি বা গল্পগুলো দেখি, অধিকাংশ কিন্তু ব্রিটিশ বিরোধী, তাই না? আন্দোলনের সাথে সম্পর্কিত বা এই ধরনের প্রতিবাদী ভাষায় কিন্তু তিনি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। তিনিও ঠিক ব্ল্যাকদের পক্ষে তিনি কথা বলেছেন। এমন না যে তিনি হোয়াইটদের বিপক্ষে ঘৃণা ছেড়েছেন, এমন না। তিনি মেনলি তার অবস্থানটাকে তুলেছেন, এবং তিনি ফোর্সফুলি অ্যাসার্ট করার চেষ্টা করেছেন যে দ্য নিগ্রোজ অর দ্য ব্ল্যাকস আর অলসো দ্য পার্ট অফ আমেরিকা। এরাও আমেরিকার একটা পার্ট, ঠিক আছে তো? দে আর নট সেপারেটেড ফ্রম দেয়ার। আমাদের বাংলাদেশের কথা যদি আমরা ভাবি, এই বাংলাদেশ সেটা কাদের? মুসলিমদের, হিন্দুদের, খ্রিস্টানদের বা বৌদ্ধদের? কাদের এটা? সবার। হ্যাঁ, সব। এটা কাদের বলো? কোনো নির্দিষ্ট ধর্ম দিয়ে বিবেচনা করা যাবে, বা কোনো না জাতি স্যার। দিয়ে বিবেচনা করা যাবে? যাবে না। এটা একদম একটা নিম্নমানের পেশা, যেটা আমরা বলে থাকি, একদম যেটা ডোম বা মুচি থেকে শুরু করে একদম প্রেসিডেন্ট পর্যন্ত সবাই এই দেশের নাগরিক, এবং এভরি ওয়ান ইজ আ পার্ট অফ দ্যাট, পার্ট অফ আওয়ার কান্ট্রি। সবাই তার নিজের জায়গা থেকে একটা ভূমিকা পালন করছে। তো এখন যদি যারা উপর লেভেলে আছে তারা যদি এখন ডোমিনেট করে ছোট লেভেলে যারা আছে তাদেরকে, তাহলে নিশ্চয়ই এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, সেটা জীবনের তাগিদে হোক, শিক্ষিত না হওয়ার কারণে হোক, বা যে কোনো কারণে হোক, দে ডিডন্ট হ্যাভ দ্য অপরচুনিটি, সেই এলিজিবিলিটি ইন দ্য কান্ট্রি চার্জিয়াটের মতো, যে তারা হয়তো শিক্ষার সুযোগ পায়নি, বা শিক্ষার সুযোগ পাইলেও তারা হেলায় নষ্ট করেছে। বিভিন্ন কারণে তারা এখন দরিদ্র অবস্থানে আছে, আর কেউ সুযোগগুলো ব্যবহার করে এখন উপরে উঠে গেছে। আমাদের দেশে তো রাজতন্ত্র নেই, আছে বলো? যদি আমাদের দেশে গণতন্ত্রও নেই, রাজতন্ত্র ব্যাপারটা নেই,
তবে এখানে পারিবারিক তন্ত্র আছে নাকি? হ্যাঁ, পরিবার তন্ত্র আছে না আমাদের দেশে? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। এখানে হয়তো রাজতন্ত্র নেই, আবার গণতন্ত্রও নেই, কিন্তু পরিবারতন্ত্র আছে আর কি। যে রাজনীতি একটা পরিবার কেন্দ্রিক হয়ে আছে, দুটা পরিবার দিয়ে আমাদের বংশ পরম্পরায় কিছুটা, যদিও আমরা এখন থার্ড জেনারেশন পাচ্ছি, যদিও সেকেন্ড জেনারেশন পর্যন্ত আছে, যেমন শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা, ওদিকে জিয়া, তাই তো, তারপর হচ্ছে খালেদা জিয়া, হ্যাঁ, এরকমভাবে বিষয়গুলো আছে। এখন থার্ড জেনারেশন যদি আসে তাহলে ওদিকে তারেক জিয়া, আর এদিকে কি জয় এই লেভেলে আসবে। এখন জানি না সে পর্যায়ে পর্যন্ত দেশের অবস্থা কি গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, মানে আমরা এখনো এর ভিতর থেকে বার হতে পারিনি। তা ঠিক ওইরকম ব্যাপারটা। তো এই আফ্রিকান আমেরিকান যারা আছেন তারা, আমরা সে শুরু থেকে দেখছি, যখন থেকে আমেরিকা আবিষ্কৃত হয়েছে তারপর থেকেই ব্রিটিশরা বা হোয়াইট পিপলরা যখন সেখানে যাওয়া শুরু করেছে, তখন থেকেই তারা নেটিভ পিপলদেরকে কী করেছে, কনজুগেটেড করেছে, তারা তাদেরকে ডোমিনেট করেছে, এবং এখনও পর্যন্ত সেই ডোমিনেশনটা চলছে। যদিও আমেরিকা এখন কিছুটা লিবারেল হলেও এখনও সাদা কালোর দ্বন্দ্ব কি পুরোপুরি গেছে না এখনও আছে বলো? এখনো আছে স্যার। আছে স্যার। এমনকি শুধু সাদা কালো না, এই যে আমেরিকার নাগরিক না গিয়ে যারা আমেরিকাতে থাকতেছে, তাদেরকে কি স্থানীয় আমেরিকানরা ভালোভাবে গ্রহণ করে বলো? না স্যার। যেমন তুমি, এটা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, যদি আমেরিকানদের দোষ দিলে হবে না। তুমি যেমন রোহিঙ্গাদের কি মেনে নিতে পারবা যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয়? মেনে নিতে পারবা? না স্যার। যে ওদেরকে এখন একটা নিয়ম করা হলো যে আজ থেকে রোহিঙ্গারা ফ্রি, তারা আর ওই একটা কনজেস্টেড এরিয়া থাকবে না, তাদেরকে দেশের নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাহলে কেমন রিয়াকশন দিব আমরা? ভালো বলো? না স্যার। না স্যার। নিশ্চয়ই দিব না। তাহলে এটা প্রত্যেক দেশেরই ঘটনা এরকম ঘটে, প্রত্যেক দেশের ঘটনা এরকমটা ঘটেই। তো এরকম হোয়াইট পিপলরা গেল ব্ল্যাক পিপলদেরকে, ওখানে যারা একদম পুরো ব্ল্যাক না, ওদের রেড ইন্ডিয়ান বলা হচ্ছে, এছাড়াও আফ্রিকা থেকে স্লেভ হিসাবে কেনাবেচা করা হয়েছে, যেটা তো আমরা তোমার হার্ট অফ ডার্কনেস পড়েছি, তাই না? যে ইউরোপিয়ানরা কীভাবে নিগ্রোদেরকে বা ব্ল্যাকদেরকে ধরে ধরে নিয়ে এসে তারা স্লেভারি কোথায় ব্যবহার করেছে। তো যাই হোক, তো এখানে ল্যাংস্টন হিউজ এই বিষয়গুলোকে ব্যাপকভাবে এক্সপেরিয়েন্স করেছেন। এবং দেখো, অ্যাজ আ সেন্ট্রাল ভয়েস অফ দ্য, এখানে হার্লেম রেনেসাস বলে একটা বিষয় আছে, সেটা আমরা দেখবো। হিউজেস দেখো গেভ ইম এক্সপ্রেশন টু দ্য, দেখো, লাইভড এক্সপিরিয়েন্স। লাইভড কেন বলা হচ্ছে? কারণ এটা তো আর পড়ে টোরে না, এটা সে ওর সাথে জড়িত ছিল তো পুরো, তাই বলছে লাইভ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, লাইভড এক্সপেরিমেন্টস, স্ট্রাগলস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ আফ্রিকান আমেরিকান ডিউরিং আ টাইম অফ প্রোফাউন্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রান্সফরমেশন। কারণ আধুনিক যুগে যখন আসছে তখন আধুনিকতার ছোঁয়া পেয়ে মোটামুটি নিগ্রোরা অনেকখানি কালচারালি, সোশ্যালি অনেকখানি আগিয়ে গেছে আর কি। তাই থ্রু হিজ লিটারি ওয়ার্ক হি ব্রিজ দ্য ডিভাইড বিটুইন আর্ট অ্যান্ড পলিটিক্স, popular culture and high literary tradition, shaping the identity of a people and defining a vision for modern African American literature. অতএব মানে সাহিত্য কর্মও যে মানুষের কালচারকে তুলে ধরে, আইডেন্টিটিকে তুলে ধরে, এবং বিশেষ করে আমরা আমাদের 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেক্ষেত্রে সাহিত্যের বড় অবদান দেখেছি, তাই না? যে সাহিত্য আমাদেরকে কি করেছে, একীভূত করেছে, এক জায়গাতে কেন্দ্রীভূত করে আমাদের, তাই তো, এক যারা কি বলবো সাপ্রেশার, এত অপ্রেশার, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আমাদেরকে একতাবদ্ধ করেছিল। এখানেও আফ্রিকান আমেরিকান যে সাহিত্যকর্ম রয়েছে তাদের মধ্যেও আমরা এরকম বিষয়টা দেখব, যে তারা মোটামুটি তাদের যে, দেখো এখানে বলছে, হ্যাঁ, যে সোশ্যাল জাস্টিস, রেশিয়াল প্রাইড এবং হিউম্যান ডিগনিটিকে তুলে ধরার জন্য তারা শুধু সাহিত্যকর্মের মাধ্যম দিয়ে না, বরং সেটা আর্টের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। তো আমরা এই লাইভটা নিয়ে পড়ছি না, তোমরা একটু নিজেরাই একটু পড়ে নিবা। অবশ্যই এখানে একটু খেয়াল করে দেখো, Hughes was exposed to literature, music and African American cultural tradition from an early age. কারণ কি, his maternal grandfather, a politically active figure, played an important role in instilling a sense of pride in African American heritage and social responsibility. মানে তার দাদু, তার উপরে আফ্রিকান আমেরিকান যে ঐতিহ্য রয়েছে, তাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে, তাই তো, এরকম একটা সেন্স তার মনের ভিতরে
কি করেছে, ইনস্টিল করা মানে কি, ঢুকিয়ে দেওয়া না, বা জাগ্রত করা। সুতরাং হিউজেস আপব্রিঙ্গিং, ব্লেন্ডিং হার্ডশিপ অ্যান্ড এক্সপোজার টু কালচার প্রোফাউন্ডলি শেপড হিজ আর্টিস্টিক ভিশন। অতএব যেভাবে সে বড় হয়েছে, এটা হচ্ছে আর্টের মাধ্যমে যে তাদের সংগ্রামকে তুলে ধরা যায়, তাদের যে ভিশনকে তুলে ধরা যায়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা একটু হার্লেম রেনেসাঁসটা কি সেটা আমরা একটু দেখি, তারপরে আমরা আগিয়ে যাব। হিউজেস অ্যান্ড হার্লেম রেনেসাঁস একটু পিছনে আমরা ফিরে আসব। প্রথমে আমরা আফ্রিকান আমেরিকানদের যে অবস্থানটা, হিস্ট্রিক্যাল অ্যান্ড সোশ্যাল ওভারভিউটা একটু দেখি, যে তারা, বলো তো আমেরিকা আবিষ্কৃত হয় কত সাল থেকে, মনে আছে? আমেরিকা কত সালে আবিষ্কৃত হয় বলো? মনে আছে? 1774 এমন কিছু না, মনে নাই স্যার। 1492। হ্যাঁ, when America was discovered, তাই তো, এই যে 1492 সালে, তাই তো, ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেন। তো ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেন, তিনি কি ব্রিটিশ ছিলেন বলো তো? নাগরিকতার দিক থেকে তিনি কি ছিলেন? কলম্বাস একজন, বলো, স্যার ইতালি। কলম্বাস, তাই তো। দেখো আমরা যদি বলি হু ওয়াজ কলম্বাস, কলম্বাস কে ছিল? এই যে কলম্বাস, দেখো, ক্রিস্টোফার কলম্বাস ওয়াজ অ্যান ইটালিয়ান এক্সপ্লোরার না, এবং নেভিগেটর। তিনি 1492 সালে, তাহলে তিনি ছিলেন একজন ইটালিয়ান। তাহলে ইউরোপিয়ানদের মধ্যে আমেরিকা আবিষ্কার করলো একজন কে বলো? ইটালিয়ান। ইটালিয়ান। ইতালিয়ান। তাহলে ব্রিটিশটা কবে গেল? when did British colonize আমেরিকা? দেখো কত সালে, দেখো ব্রিটিশরা, তাহলে 1492 মানে 1500 ধরি, তার 100 বছর পর ব্রিটিশরা আমেরিকা যায়। দেখো, অবশ্য আমরা জানি 1610 সালের দিকেও তারা ইন্ডিয়াতেও যায় ব্রিটিশরা, বুঝতে পেরেছ? তাহলে দেখো, ব্রিটিশ কলোনাইজেশন অফ আমেরিকা বিগ্যান ইন দ্য লেট 16th সেঞ্চুরি। লেট 16th সেঞ্চুরি মানে কি, 1500 ওই শেষের দিকে নাকি, উইথ দ্য ফার্স্ট পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাট জেমসটাউন ভার্জিনিয়া ইন 1607 and continued for over, দেখো, century, eventually leading to the 13 colonies। তারা আস্তে আস্তে 13টা কলোনি তারা গড়ে তোলে। The period of British colonial America lasted until the American Revolution। এবং আমেরিকান রেভলিউশন যখন শুরু হলো 1776 সালে, আমেরিকানরা স্বাধীনতা ঘোষণা করলো। কাদের বিরুদ্ধে বলো? কাদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলো আমেরিকা? স্যার ব্রিটিশদের। ব্রিটিশ। তার মানে যে ব্রিটিশটা ওখানে ছিল, সেই ব্রিটিশটাই থাকতে থাকতে কয়েক জেনারেশন পরে তারাই আবার ব্রিটিশদের কাছ থেকে, তারা যেহেতু ওখানে থাকতে শুরু করেছে, দেখো খেয়াল করো বিষয়টা। তাহলে ব্রিটিশরাই ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, কারণ যে ব্রিটিশরা গিয়ে আমেরিকা গড়ে তুললো, সেখানে হোয়াইট পিপলদের যে, মানে কি বলবো, ওখানে বসবাস শুরু হলো ব্রিটিশ বা ইউরোপিয়ানদের দ্বারা, ওখানে থাকতে থাকতে তারা নিজেদেরকে এখন আমেরিকান বলা শুরু করলো, ঠিক আছে তো? এবং সেই আমেরিকার সব কিছু যে ইংল্যান্ড থেকে নিয়ন্ত্রিত হতো, তারা এখন আর সেই ইংল্যান্ডের অধীনতা মেনে নিতে রাজি না। তাই তারা 1776 সালে করলো কি, স্বাধীনতা ঘোষণা করে দিল, যে ব্রিটিশের অধীনে আমরা আর থাকতে রাজি না। কথা বুঝতে পারছো? তো যাই হোক, ওটা নিয়ে একটা কথা গেল। কিন্তু স্লেভারি কখন শুরু হলো? দেখো, when did slavery start in America? তাহলে আমেরিকাতে স্লেভারি কখন শুরু হলো? দেখো তো, ব্রিটিশরা যাওয়ার পর পরই শুরু হয়েছে। তাহলে ব্রিটিশরা গেছে 1606 সালে, তারা সেটেলমেন্ট করেছে 1607 সালে। এবং দেখো, স্লেভারি ইন হোয়াট উড বিকাম দ্য ইউনাইটেড স্টেটস বিগ্যান ইন 1619 when the first enslaved Africans were brought to the English colony of Jamestown, Virginia। তাহলে জেমসটাউনে কারা করেছিল বলো, সেটেলমেন্ট করেছিল? স্যার ব্রিটিশরা। ব্রিটিশরা না? হ্যাঁ, তাহলে সেই ব্রিটিশরা যে জেমসটাউন ভার্জিনিয়াতে না, তারাই করলো কি, প্রথম এনস্লেভড আফ্রিকানসদেরকে এখানে নিয়ে আসলো। এবং তখন থেকেই স্লেভারি কথাটা চালু হয়েছিল 1619 সালে। This event marks the beginning of a system that would exist for nearly
250 ইয়ার্স যে সিস্টেমটা চলেছে। তারপরে তো আমরা জানি যে 1861 সালে আব্রাহাম লিঙ্কন, তাই তো, তারপরে 1800, তাই তো, এরকমভাবে 1900 সালে আমরা দেখেছি মার্টিন লুথার কিং, এরা এদের বিরুদ্ধে সংগ্রাম করেছে যে আমেরিকান এই যে প্রথা তারা চাননি। দেখো ইন অগস্ট 1619 ইংলিশ, দেখো, প্রাইভেটিয়ারশিপ অ্যারাইভড ইন জেমসটাউন উইথ অ্যাপ্রক্সিমেটলি 20 to 30 এনস্লেভড আফ্রিকানস। সেই আফ্রিকা থেকে তারা নিয়ে আসছে। আমরা তো হার্ট অফ ডার্কনেসে পেয়েছি আফ্রিকার ব্যাপারটা কিছুটা, তাই না? দে ওয়ার ইনিশিয়ালি ট্রেডেড ফর সাপ্লাইজ অ্যান্ড ব্রট টু দ্য কলোনি টু লেবার, হুইচ মার্ক দ্য স্টার্ট অফ শ্যাটেল স্লেভারি ইন আমেরিকা। This is the earliest documented instance of enslaved Africans being brought to the North Americans. এই যে তোমরা টনি মরিসনের পড়বা, একটা কি পড়বা? Beloved, sir. এই বিলাভডটা পড়বা। এখানে তোমরা এর একটা কি দেখবা বলো? এটাও তো আমেরিকান লিটারেচার। দেখো এখানে তোমরা ব্ল্যাক পিপলদেরকে কিভাবে ডমিনেট করা হয়েছে তার একটা কি বলে অ্যাকাউন্ট বা বর্ণনা দেখবা। ঠিক আছে তো, যে কিভাবে স্লেভদেরকে ব্যবহার করা হতো, পশুর মতো ব্যবহার করা হতো, হ্যাঁ, ছাগলের মতো খোঁয়াড়ে রেখে দেওয়া হতো, সেই অবস্থানটা। তাহলে তাহলে স্লেভারি স্টার্টেড হয়েছে 1619 সাল থেকে, বা এই সময়ের এক্স্যাক্টলি হয়তো বলা মুশকিল, কিন্তু সেটা শুরু হয়েছে ইংলিশদের দ্বারাই শুরু হয়েছে, যে ইংলিশরা ওই আমেরিকাতে ওখানে থাকতে শুরু করলো। তারপর থেকে চলেছে কিভাবে তাদেরকে ডমিনেট করা হয়েছে। যদি আমরা দেখি যে what was the treatment of the British American towards the slaves. দেখো এইখানে যদি আমরা একটু খেয়াল করি কোথায় কোথায় তাদেরকে ব্যবহার করা হতো। দেখো, স্লেভারি ইন দ্য টোবাকো ইন্ডাস্ট্রি, তামাক, আমাদের দেশে কি তামাকের ইয়ে আছে না, কোম্পানি আছে না, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ বাবা, তামাকের যে গন্ধ সেটা মানে আশেপাশে মানে কয়েক কিলোমিটার পর্যন্ত যায়। তো কি পরিমাণ ক্ষতিকারক। এবং আমরা অলরেডি তোমার তো দেখেছি, তাই না, ওই যে তোমার কি গালিভার ট্রাভেলস বলেছিলাম না, গালিভার তো লিখেছে। তারপর হচ্ছে রবিনসন ক্রুসো আমরা পড়েছি, সেখানেও প্ল্যান্টেশনের কথা আছে কিন্তু। এবং আমরা ফ্রান্সিস বেকনের একটা পড়েছিলাম না, অফ প্ল্যান্টেশন, জি স্যার। সেখানেও তিনি কলোনাইজেশনের ব্যাপারটা কিন্তু উল্লেখ করেছেন। হ্যাঁ, তাদেরকে কিভাবে ব্যবহার করা হতো। এখানে শুধু ওই কি কাজ ইউজ করতো সেটা দেখানো হয়েছে, ট্রিটমেন্টটা যা চাইলাম সে দিতে পারেনি। আচ্ছা, সমস্যা না, মানে মূল কথা হলো দে ওয়ার কি বলবো ডমিনেটেড। হ্যাঁ, দেখো এরা অফ স্লেভারি, এখানে আমি কিছুটা উল্লেখ করেছি, সেগুলো একটু খেয়াল করবা। দেখো এই জায়গাতে বলছে আফ্রিকান আমেরিকানস ওয়ার ফার্স্ট ব্রট টু দ্য ইংলিশ কলোনিজ ইন 1619 primarily as enslaved laborers in Virginia. Slavery became entrenched in southern economy. তাহলে এই যে আমরা যে ল্যাংস্টন হিউজেসকে পাচ্ছি, ইনি তো একজন আফ্রিকান আমেরিকান নাকি? তাহলে নিশ্চয়ই এই এনস্লেভড আফ্রিকানদের বংশ পরম্পরায় তার অবস্থান। বলছে এনস্লেভড আফ্রিকানস endured brutal condition including forced labor, family separation, physical punishment and denial of education. Despite these hardships, they preserve cultural tradition, religion, দেখো মিউজিক, মানে নিজস্ব কালচারগুলো তারা টিকিয়ে রেখেছে, যেগুলো ডিস্টিংক্ট আফ্রিকান আমেরিকান কালচার। তারপর বলছে রিজারেকশন অ্যান্ড স্ট্রাগল ফর রাইটস। এই যে 1865, আমরা জানি 1861 থেকে 1865 পর্যন্ত আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল নাকি? এই সিভিল ওয়ারের উদ্দেশ্য কি ছিল? সিভিল ওয়ারের উদ্দেশ্য কি ছিল? এই যে সিভিল ওয়ার, তাই না, দাসপ্রথা বিলুপ্ত করা। এবং সেই সিভিল ওয়ারের পরে কয়েকবার অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, সংবিধান সংশোধন করা হয়েছে, সংশোধন করে স্লেভারি অ্যাবলিশ করা হয়েছে and granted citizenship and protected voting rights. African American began participating in politics, holding public office and establishing schools, churches and businesses. তারা নিজেদের মতো করে তারা কিন্তু করতে পেরেছে।
However, Reconstruction faced intense resistance from the white supremacist groups. তারা হচ্ছে হোয়াইটদেরকে সুপ্রিম বলে, হ্যাঁ, যে দে আর দ্য পিপল অর দ্য পার্সনস হু পজেসেস দ্য সুপ্রিম পাওয়ার, like the Ku Klux Klan. By 1877, federal troops withdrew from the South, ending Reconstruction and ushering in the Jim Crow era of segregation, disenfranchisement মানে ভোটাধিকার হরণ করে নেওয়া, and systematic racial oppression that would last for nearly a century, যেটা আবার 100 বছর চলেছে। লাইফ আন্ডার সেগ্রিগেশন, কীভাবে বিচ্ছিন্নতার মধ্যে তাদের জীবন কাটছে সেটা দেখানো হয়েছে। তাদের স্কুল কলেজের সুযোগ দেওয়া হতো না, শিক্ষার সুযোগ দেওয়া হতো না, ওপেনলি ঘোরার, যেটা আমরা আব্রাহাম লিঙ্কনের আই হ্যাভ আ ড্রিম এটা থেকে আমরা কিছুটা আশ পেয়েছি নাকি, যে তাদেরকে কিভাবে রাখা হতো, এমনকি ইকোনমিক এবং সোশ্যাল পরিবর্তনগুলো কীভাবে হয়েছে ইত্যাদি। তো যাই হোক, এগুলো তোমরা একটু পড়ে নিবা। এরপর হচ্ছে আমরা হার্লেম রেনেসাঁস বলে যে ব্যাপারটা সেটা একটু দেখার চেষ্টা করি। সবাই কি আছো তো লাইনে নাকি, বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি এখানে স্যার। একটা কথা জেনে নিই, সেটা হচ্ছে কালচারাল কন্ট্রিবিউশন, কারণ এখানে কিছু কথা আসবে যেটা পরবর্তী আমাদের কবিতাগুলোতে। কালচারাল কন্ট্রিবিউশন, কালচার বলতে আমরা কি বুঝি বলো তো? কালচার বলতে কি কি এর ভিতরে পড়ে? এর ভিতরে কি কি পড়ে? ধর্ম, খাওয়া দাওয়া, পোশাক আশাক, তাই তো, সাহিত্য, তারপর নাচ গান, ভাষা। মূল কথা হলো সবকিছুই। কালচার মানে কি? একটা সমাজের বসবাসকৃত মানুষের সব অ্যাক্টিভিটি এর ভিতরে পড়ে। তাহলে দ্য আফ্রিকান আমেরিকান হ্যাভ প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্সড আমেরিকান কালচার। তো তারা আফ্রিকান আমেরিকানরা করছিল আফ্রিকা থেকে তাদের নিজস্ব কালচার নিয়ে এসেছিল স্লেভ অবস্থায়, সেইটা এসে আমেরিকান কালচারকে তারা প্রভাবিত করলো। ব্লেন্ডিং হেরিটেজ, ইনোভেশন অ্যান্ড রেজিলিয়েন্স, বিশেষ করে মিউজিকের ব্যাপারটা, হ্যাঁ, আমরা জানি জ্যাজ, ব্লুজ, হিপ হপ, R&B অরিজিনেটেড ইন আফ্রিকান আমেরিকান কমিউনিটিস অ্যান্ড শেপড মেইন স্ট্রিম কালচার। তাহলে তারা আফ্রিকান আমেরিকান কালচারটাকে আমেরিকান কালচারের সাথে যুক্ত করে। বিশেষ করে জ্যাজ, জ্যাজটা কি এটা যেহেতু কথা আসবে, জ্যাজ মিউজিক কি জানা আছে? না স্যার। একটু শুনবা ইউটিউবে গিয়ে, হ্যাঁ। দেখো এখানে বলছে জ্যাজ ইজ আ মিউজিক জানরা দ্যাট অরিজিনেটেড ইন দ্য আফ্রিকান আমেরিকান কমিউনিটিস অফ নিউ অরলিয়ান্স, তারপর লুইজিয়ানা ইন দ্য লেট 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি। ইট রুটস আর ইন ব্লুজ, র্যাগ টাইমস, ইউরোপিয়ান হারমোনি, আফ্রিকান রিদম। মানে এখন সঙ্গীতের বিষয়গুলো না জানলে তো আর ওগুলো দরকার নেই, ওগুলো নিয়ে আমাদের আলোচনা। জাস্ট এটা এক ধরনের কি মিউজিক, যেটা কোথায় আবিষ্কৃত হয়? আমেরিকাতে আবিষ্কৃত হয় নাকি? এবং এটা তৈরি করে কারা বলো? আফ্রিকান আমেরিকানরা, তাই তো। এটা তাদের ওই আফ্রিকান কালচারের সাথে মিল রেখে তারা এটা তৈরি করে। দেখো, ইজ জ্যাজ আমেরিকান আর আফ্রিকান? মূল কথা এটা হলো আফ্রিকান আমেরিকান, আফ্রিকান আমেরিকান। তো জ্যাজ মিউজিক একটু শুনবা, তাহলে বুঝতে পারো যে আসলে সেটা কি রকম শুনতে। আবার ভালো লাগে আর ওই যে আউ করে কেমন যেন ওরকমটাই। একটু দেখবা, একটু শুনবা, ঠিক আছে তো? মানে মিউজিকগুলো মানে খুব একটা সাবলীল না আর কি, একটু মানে খুব কি বলবো, যে মানে স্মুথ না, ওইরকমটা না, কখনো ধীরে আস্তে জোরে, নাকি বলো। অপেরা মিউজিক যেমন হয় নাকি? হ্যাঁ, ওইরকমই, কিন্তু যেহেতু এটা গান টাইপের, ওই, ঠিক আছে তো। বিশেষ করে আমরা ওই যে এক ধরনের জানি না কি জানো ওটাকে বলে, ওই যে শুধু কবিতার ছন্দের মতো করে গান গায়, কি বলে ওটাকে? মিউজিক, স্যার র‍্যাপ সং নাকি বলে? হ্যাঁ, র্যাপ মিউজিক নাকি? তো এরকম। তো যাই হোক, সেই জ্যাজের কথা যেহেতু বারবার আসবে, এটা একটু দেখো। দেখো এই যে কারা এই জ্যাজ বাজছে, কারা দেখো তো, এরা কারা, দেখতে কেমন? হোয়াইট আর ব্ল্যাক? হ্যাঁ, স্যার নিগ্রো। ব্ল্যাক স্যার। দেখো এসব ব্ল্যাক, কিন্তু এরা অধিকাংশই কি ব্ল্যাক এই মিউজিকটা বাজায়। আচ্ছা, ভিডিওতে গেল, ইমেজেস, এই যে দেখো এদের ফেস দেখে বুঝতে পারছো সবই কি, এরা কিন্তু সব ব্ল্যাক। হ্যাঁ, এই দেখো সব ব্ল্যাক, এই যে সব ব্ল্যাক পিপল। তবে এই জ্যাজ মিউজিক কিন্তু বড় ধরনের একটা প্রভাব বিস্তার করে, কারণ এর মাধ্যম দিয়ে তারা তাদের কালচারাল আইডেন্টিটিটাকে প্রকাশ করে। এছাড়া দেখো ইন লিটারেচার রাইটার্স লাইক, প্রথমে আসছে টনি মরিসনের নাম। হ্যাঁ, তার একটা আমরা পড়েছিলাম ব্লু স্টাই, দ্য ব্লু স্টাই, এই নভেলটা পড়েছিলাম। জেমস বল্ডিন অ্যান্ড মায়া, দেখো অ্যাঞ্জেলো, এক্সপ্লোর থিমস অফ আইডেন্টিটি, অপারেশন অ্যান্ড লিবারেশন।
তাহলে তারা যে সঙ্গীত বা তাদের যে সাহিত্যকর্ম, এদের উদ্দেশ্য ছিল কি তাদের নিজস্ব আইডেন্টিটিকে তুলে ধরা, অপারেশনকে রিপ্রেজেন্ট করা এবং শেষ পর্যন্ত মুক্তির প্রত্যাশা। Visual arts, theater, film have also reflected the black experience and contributed to national and global cultural landscape. Festivals, tradition, মানে মোটামুটি আফ্রিকান থেকে যা কিছু তারা নিয়ে এসেছিল এখানে তারা আমেরিকান কালচারের সাথে যুক্ত করে হয়ে গেছে সেটা আফ্রিকান আমেরিকান, আফ্রো আমেরিকান। তো হার্লেম রেনেসাসটা কি সেটা আমরা একটু দেখি, কারণ এটা নিয়ে একটা কবিতায় আছে হার্লেম নামে, তাই না? দেখো আমরা রেনেসাস ব্যাপারটা তো বুঝি নাকি? রেনেসা মানে কি? রেনেসা মানে কি? সাধারণ বা পুনর্জন্ম। রিবার্ট বা রিভাইভাল। Rebirth আগে for কিছু ছিল, Rodin. তাই না? সামথিং এক্সিস্টেড বিফোর, নাও ইট ওয়াজ রিভাইভড, তাই তো? আবার নতুন করে রিভাইভ করাটাকে বলা হচ্ছে রেনেসা। তো হার্লেম রেনেসা হচ্ছে এরকম যে ওই যে দাসপ্রথা যখন দাস হিসেবে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, তারা সাথে করে নিশ্চয়ই তাদের নিজস্ব কালচার তাদের সাথে ছিলই। তো সেইটাকে আস্তে 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 নিশ্চয়ই দাসেরা তাদের সন্তানদেরকে শিখিয়েছে, তাদের সন্তানরা কিছুটা শিক্ষিত হয়েছে, হতে হতে একসময় সেই কালচারটাকে এক্সপ্লোর করেছে, স্প্রেড করেছে পুরো আমেরিকাতে। হ্যাঁ, তাই হার্লেম রেনেসাস অলসো নন অ্যাজ দ্য নিউ নিগ্রো মুভমেন্ট ওয়াজ আ কালচারাল, সোশ্যাল অ্যান্ড আর্টিস্টিক এক্সপ্লোজন দেখো সেন্টার্ড ইন হার্লেম। হার্লেমটা কি আসলে? হার্লেম হচ্ছে কি একটা জায়গার নাম নাকি? এই যে নিউ ইয়র্ক ডিউরিং দ্য 1920s অ্যান্ড আর্লি 1930s, এই সময়ে এটা শুরু হয়। তাহলে হার্লেমে তারা কালচারাল, সোশ্যাল এবং আর্টিস্টিক এক্সপ্লোজন শুরু করে, মানে কি একটা বিস্ফোরণ হয়, মানে কালচারালি এটা একটা বিস্তার লাভ করে। It marked a period when African American writers, musicians, artists, and intellectuals celebrated black identity, history, and creativity. তাদের যে যার মতো কালচার দিয়ে, যে যার মতো আর্ট দিয়ে, না কেউ মিউজিকের মাধ্যমে, কেউ রাইটিং এর মাধ্যমে, কেউ আর্টের মাধ্যমে, কেউ ইন্টেলেকচুয়াল স্পিচের মাধ্যমে তারা করেছে কি ব্ল্যাক আইডেন্টিটি, হিস্ট্রি বা ক্রিয়েটিভিটিকে তুলে ধরেছে। চ্যালেঞ্জিং পারভার্সিভ রেশাল স্টিরিওটাইপস অ্যান্ড অ্যাসার্টিং দেয়ার প্লেস ইন আমেরিকান কালচার, যে আমরাও আমেরিকার একটা অংশ, তাই তো? আমরা আমেরিকার থেকে আলাদা কিছু না। তা বলছে দ্য মুভমেন্ট ওয়াজ বোথ আ রেসপন্স টু সিস্টেমেটিক রেসিজম অ্যান্ড অ্যান অ্যাসারশন অফ ডিগনিটি, প্রাইড অ্যান্ড কালচারাল হেরিটেজ। ইট ট্রান্সফর্মড আমেরিকান লিটারেচার, মিউজিক, ভিজুয়াল আর্টস অ্যান্ড ইন্টেলেকচুয়াল থট, লিভিং আ লাস্টিং ইম্প্যাক্ট অন ফিউচার জেনারেশন অফ আফ্রিকান আমেরিকান আর্টিস্ট অ্যান্ড রাইটার্স। তাহলে কনটেক্সটটা কি ছিল? The Harlem Renaissance emerged during a period of great social, political, and economic change in the United States. বিশেষ করে দ্য গ্রেট মাইগ্রেশন 1910 to 1930s, মানে বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিষয়টা, brought millions of African Americans from the rural south to urban centers in the north, particularly New York City. মানে এই সময়ে যেহেতু শহরায়ন শুরু হয়েছে, আরবানাইজেশন শুরু হয়েছে, তো গ্রাম থেকে মানুষজন, বিশেষ করে আফ্রিকান আমেরিকানরা শহরে আসা শুরু করে। This migration centered African American communities in areas like Harlem. হার্লেমের মতো জায়গাতে তারা কনসেন্ট্রেশন করে, মানে কি এক জায়গায় তারা বসবাস করা শুরু করে। যেমন ইউরোপ বলো, আমেরিকা বা আমেরিকাতে বলো, যদি বাঙালিরা কোথাও যায় তো ওরা কি একটা কমিউনিটি থাকে না? বলো তো, সব বাঙালি একসাথে এরকম আছে না? কিছু 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 এলাকা আছে, কমিউনিটি আছে। জি স্যার। এবং সেখানে তারা নিজস্ব কালচারকে কিন্তু তারা নার্চার করছে। এমন সময় হতে পারে যে আমেরিকাতে বাঙালি আমেরিকান কালচার চালু হয়েছে, ক্রিয়েটিং ভাইব্রেন্ট কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হাবস। দ্য আফটারমাথ অফ ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, এটাই যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী, সেটা কি করছে? কন্ট্রিবিউটেড টু দ্য মুভমেন্ট অ্যাজ ব্ল্যাক সোলজার্স রিটার্ন ফ্রম ইউরোপ। যারা যুদ্ধ করতে গেছিল ইউরোপে, তারা এখন ফিরে আসতেছে উইথ হাইটেন্ড এক্সপেকটেশন ফ্রম ইকুয়ালিটি অ্যান্ড সিভিল রাইটস। কারণ তারা তো যুদ্ধ করে অলরেডি এসেছে, এখন তারা নিজস্ব একটা সমতা বা সিভিল রাইট প্রত্যাশা করছে। Simultaneously, in the 1920s were marked by widespread racial segregation, economic inequality, violence. এগুলো ছিল এক সময়, কিন্তু কারণ কি ওই যে শুরু হয়েছে যে হোয়াইট সুপ্রিমেসির দ্বারা। এখনো তো মাঝে মাঝে কি ব্ল্যাকদেরকে কি গুলি করে হত্যা করেন অনেক সময়। বিভিন্ন সাদা হোয়াইট পিপল আছে যারা, বা হোয়াইট পুলিশ আছে যারা ব্ল্যাকদের পাইলে আচ্ছা করে ধোলাই দেয়, ঠিক আছে তো? মানে এখনো সেই ধরনের সেগ্রিগেশন কিন্তু চলছে, হয়তো একদম প্রকাশ্যে দেখা যায় না, কিন্তু সাইকোলজিক্যালি এখনো কিন্তু সেই ধরনের প্রভাব আছে। দ্য টার্ম হার্লেম রেনেসাস ওয়ার পপুলারাইজড বাই, দেখো, অ্যালেইন লক, আ প্রমিনেন্ট আফ্রিকান আমেরিকান ফিলোসোফার অ্যান্ড কালচারাল ক্রিটিক, ইন ইজ ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্থোলজি দ্য নিউ নিগ্রো। নিউ নিগ্রো মানে নিগ্রোরা এখন নতুন ধারা শুরু করেছে, এই জন্য তাদের নিউ নিগ্রো বলা হচ্ছে। লক ডেসক্রাইবড আ রিনিউড
সেন্স অফ রেশিয়াল কনসাসনেস, প্রাইড অ্যান্ড সেলফ এক্সপ্রেশন অ্যামং আফ্রিকান আমেরিকান। হি argued for the recognition of black culture as a legitimate and vital contribution to national global, যে আমাদের কালচারকেও কি করতে হবে, রিকগনাইজ করতে হবে, যেটাও যেহেতু এখন আমেরিকার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। যেমন আমরা আমরা যে কালচার নিয়ে বর্তমানে আছি, আমাদের যে কালচার, বাঙালি যে কালচার, আসলে এটা কোন কালচারের সাথে রিলেটেড বলো তো? আমাদের যে কালচার, বলো তো আমাদের কালচারটা কোন দেশের কালচারের সাথে রিলেটেড? স্যার ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে রিলেটেড। আমাদের গান, আমাদের বাজনা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক আশাক অধিকাংশই কি ইন্ডিয়ান কালচার দ্বারা প্রভাবিত। যদিও এখন ইসলাম বা আরো অ্যারাবিয়ান যে প্রভাবটা এখন অনেকটাই চলে এসেছে, কিন্তু মোটামুটি আমরা বলতে পারি 1971, তাই তো, হয়েছিলই আমাদের ওই এক ভারতীয় কালচারের প্রভাবের দ্বারা। তো যাই হোক, তাই বলছে দেখো দ্য মুভমেন্ট, এই জন্যই পাকিস্তানিরা আমাদেরকে কি বলতো, আমাদেরকে, আমাদের দেশের মুসলিমদেরকে তারা মুসলিম বলতো না, বলতো বলো তো, বলো, তারা আমাদের দেশের মুসলিমদেরকে পাকিস্তানিদের মুসলিমদের মতো মনে করতো না, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমাদেরকে তারা নিকৃষ্ট মুসলিম বলতো, ঠিক আছে, আমাদের যে ওদের সাথে মিলতো না। তারা মনে করতো আমরা ভারতীয় কালচারের দ্বারা যেহেতু প্রভাবিত, অতএব আমরা ভারতে ঘরনার, হিন্দু আনা ঘরনার হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদেরকে তারা তাদের সাথে নিত না, আমাদেরকে নিচু ভাবতো, এই কারণে আমাদেরকে এক্সপ্লয়েট করতো তারা। হ্যাঁ, তো যাই হোক, এরকম ব্যাপারটা ঘটেছে। দ্য মুভমেন্ট এমফাসাইজ দ্য আইডিয়া অফ নিউ নিগ্রো, হ্যাঁ, যে আমরা এখন নতুন নিগ্রো, হ্যাঁ, এরকম আর কি। আ পার্সন হু এমব্রেস দেয়ার আফ্রিকান হেরিটেজ, যারা এখন আফ্রিকান হেরিটেজকে এমব্রেস করেছে এবং তারা এখন সেটাকে আমেরিকার সাথে করেছে, হ্যাঁ, মিক্সড করে তারা চাচ্ছে যে এখন আমরাও আমেরিকার অংশ। এভাবে লিটারেচার এবং পোয়েট্রিতেও কিন্তু প্রভাব বিস্তার, মানে পোয়েট্রির মাধ্যমেও এই হার্লেম রেনেসাস কি করছে, মানে বিস্তার লাভ করেছে। তাহলে দেখো, লিটারেচার ওয়াজ দ্য সেন্ট্রাল ভেহিকেল অফ হার্লেম রেনেসাস। তাহলে মূল ভেহিকেল মানে কি, মাধ্যম না, ভেহিকেল মানে কি এখানে মাধ্যম। তাহলে হার্লেম রেনেসাসের একটা বড় মাধ্যম হচ্ছে লিটারেচার, গিভিং ভয়েস টু দ্য এক্সপেরিয়েন্সেস, স্ট্রাগলস অ্যান্ড অ্যাসপিরেশন অফ আফ্রিকান আমেরিকানস। রাইটার্স এক্সপ্লোর থিমস অফ রেশিয়াল আইডেন্টিটি, সোশ্যাল ইনজাস্টিস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো আমরা দেখলাম। তো আমরা মিউজিক টিউজিক নিয়ে পড়ছি না, ভিজুয়াল আর্ট এগুলোরই অংশ ছিল, কারণ হার্লেম রেনেসাস নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থাকেই, হ্যাঁ, ব্রিফ হোক শর্ট হোক এরকম কিছু কিন্তু থাকে। সেই জন্য একটু মাথায় রাখবা বিষয়টা। তাহলে হার্লেম কিসের নাম বলো? স্যার একটা জায়গার নাম। প্লেসের নাম স্যার। কোথায় অবস্থিত সে জায়গাটা? স্যার নিউ ইয়র্ক। স্যার নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে অবস্থিত। দেখো এই যে শর্ট নোট, রাইট, আর শর্ট নোট আর হার্লেম রেনেসাস। তাহলে হার্লেম রেনেসাস কিভাবে হয়েছে না হয়েছে সেই বিষয়ে কিন্তু কোশ্চেন থাকে। এখানে ব্রড কোশ্চেন কি দিয়েছে দেখি। Which is socio-political condition of America as the background to Langston Hughes's writing poetry. আর একটা হচ্ছে এন্টি রেশিয়ালিজম, ওটা তো চলে এসেছে 2023-এ। আচ্ছা, তো আমরা কবিতাটা পড়া শুরু করি। আশা করি আমি কিছু আলোচনা করেছি, তো সেই হিসেবে তোমরা আলোচনাগুলো একটু পড়ে নিবা, কারণ কানেক্টেড। দেখো, ছোট্ট একটা কবিতা, কিন্তু আসলে তিনি কি বোঝাতে যাচ্ছেন। তো মনে করো কেউ যখন তোমাকে, মনে করো তুমি একটা জায়গাতে থেকে অভ্যস্ত, তুমি ওই জায়গাতে অনেক দিন ধরে আছো, ঠিক আছে, তো তুমি একটা বাড়িতে মনে করো অনেক দিন ধরে আছো, কিন্তু তোমাকে এখন ওই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তখন তোমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তুমি অলরেডি ওই বাড়িটার প্রতি বা ওই জায়গাটার প্রতি তোমার একটা বিলঙ্গিংনেস তৈরি হয়েছে, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, তোমার কাছে সব কিছু পরিচিত, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস তোমার কাছে পরিচিত, হ্যাঁ, বাড়ির কাঠ থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে, দেওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তোমার কাছে পরিচিত। এখন যদি তোমাকে কেউ জোর করে বাড়ির থেকে বের করে দেয়, তোমার কেমন লাগবে বলো? ডেফিনেটলি ভীষণ খারাপ লাগবে, এই জিনিসটার সাথে আমি রিলেট করতে পারি। আচ্ছা, যেমনটা আমাদের পিতা মাতারা পারে বৃদ্ধ বয়সে, যখন সন্তানেরা
যে বাড়িতে বাপ তৈরি করলো, মা তৈরি করলো কষ্ট করে, সেই বাড়ির থেকে যখন তুমি ওই বাপ মাকেই বের করে দিবা, তখন তাদের এমনটাই লাগে যে যে বাড়িটা কষ্ট করে তৈরি করেছি, হ্যাঁ, না খেয়ে না দিয়ে টাকা জমিয়ে একটা স্বপ্ন নিয়ে তৈরি করেছিল যেখানে আমার সন্তানেরা থাকবে। হুম। আর সেই স্যার বাড়ির থেকে, বিয়ের পর হ্যাঁ বলো। মেয়েরা শ্বশুর তখন এমন হয় স্যার, বিয়ের হ্যাঁ, পর মেয়েরা শ্বশুর যখন বাড়ি আবার যায়। শ্বশুর বাড়িতে যায়, হ্যাঁ, মানে প্রত্যেকটা যেখানে তোমার অ্যাটাচমেন্ট গড়ে ওঠে সেই জায়গা থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাও, তখন তোমার মনে হয় না যে এই জায়গাগুলো আমার পরিচিত ছিল, এই গাছটা আমার পরিচিত ছিল, এই গাছের নিচে বসে কত ছায়া খেয়েছি। হ্যাঁ, তখন তুমি তোমার মনে করো বিয়ে হয়ে যাচ্ছে, বা এই যে, হ্যাঁ, এই বন্ধু এই রাস্তা দিয়ে কত হেঁটেছি আমি। এই যে মনে করো যদি তোমার তোমার বাড়িতে একটা ছাগল থাকে বা গরু থাকে, তুমি দেখা যায় ছাগল ধরেও কান্না করতেছো, হ্যাঁ, যে এই ছাগলটার সাথে আর দেখা হবে না। মানে তোমার মনে হয় যেন সব কিছুর সাথে একটা বিলঙ্গিংনেস তৈরি হয়ে যায়। এমনকি তোমার গ্রামে যদি একটা ছোট খালও থাকে, যে খালের পাশ দিয়ে তুমি কত হেঁটেছো, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছো, সেটা তোমার মনে পড়বে যে এই খালটা আমার কত পরিচিত। হুম। আজ থেকে এখানে আর আমার থাকা হবে না, মানে পুরো গ্রামটা, পুরো পরিবেশটাই তোমার কাছে পরিচিত ছিল। সেই জায়গা থেকে যখন তোমাকে বের করে দেওয়া হবে বা তোমাকে তাড়িয়ে দেওয়া হবে বা তুমি যখন ওখান থেকে চলে যাবা আজীবনের মতো, তখন তোমার ওই ফিলিংটাই হবে, যে ফিলিংটা এইখানে আমেরিকান লোকজনদের, মানে বিশেষ করে আফ্রিকান আমেরিকানদের ওই রকমটা লেগেছে। যারা এখানে এসেছিল আফ্রিকা থেকে সেটা ঠিক আছে, 1610 বা এই সময় থেকে, কিন্তু কত বছর হয়েছে, 16 থেকে 1900 কত বছর পর্যন্ত বলো এটা হয়েছে? কত বছর? প্রায় 300 বছর, তাই না? হ্যাঁ। 300 বছর, তাহলে 300 বছরে কয় জেনারেশন যেতে পারে বলো? ফার্স্ট যে নিগ্রোটাকে আনা হলো, তারপর থেকে কত জেনারেশন যাবে? যদি 60 বছর করে আমরা ধরি, তাহলে প্রায় কত, 5 জেনারেশন, তাই না? তাহলে জি। প্রথম ব্যক্তি বাদ দিয়ে, প্রথম যে এসেছিল আফ্রিকাতে সে বাদ দিয়ে, তারপরে যারা এখানে থেকেছে, তাই না, তার সে থেকেছে, তার সন্তানরা থাকছে, তার নাতিপুতি থাকছে, নাতিপুতির সন্তানরা থাকছে, এইভাবে করে করে 5 জেনারেশনের মধ্যে তাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। অতএব তাদেরকে যদি এখন এই জায়গাতেই এখন ডমিনেট করা হয়, এই আফ্রিকা থেকে যদি তাদেরকে এখন বিচ্ছিন্ন করা হয়, তাহলে তো কি হবে বলো? ভালো লাগবে? হুম। নিশ্চয়ই ভালো লাগবে। না তাই কবি প্রথমে এইভাবে বলছেন, আই হ্যাভ নন রিভার্স। এই যে আমেরিকার যে রিভারগুলো, এগুলো আমার সব কেমন জানা। এই জানা বলতে তিনি বলতে যাচ্ছেন যে আই হ্যাভ আ গুড অ্যাটাচমেন্ট টু দিস রিভার্স অলসো। তিনি রিভার পর্যন্ত বলেছেন, কারণ যে রিভার শুরু হয়েছে কবে থেকে বলো? পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই, আগেই মনে হয় নদীর সৃষ্টি হয়েছে নাকি? কারণ সব কিছু সৃষ্টি করা, মানে সরি, মানুষ সৃষ্টি হওয়ার আগে। কারণ মানুষ সৃষ্টি করার আগেই তো সৃষ্টিকর্তা সব কিছুই মনে সৃষ্টি করেছিলেন নাকি? হুম। অবশ্য জি নদী নালা স্যার। সৃষ্টি হয় অন্যান্য অন্যান্য কারণও আছে। অনেকে দেখাচ্ছে নদী বা খাল কাটতে হয় বা ভূমিকম্পের জন্য হয়, যেটার জন্যই হোক। তাই বলছেন আই হ্যাভ নন রিভার্স, এটা দিয়ে বোঝাতে যাচ্ছে যে আমি এখানকার সাথে পরিচিত ছিলাম। মনে করো তোমার এখন বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার 30 বছর হয়ে গেছে, হ্যাঁ, তুমি এই তোমার গ্রামে খুব একটা আসো না। এখন মনে করো তোমার সাথে কেউ একজন বেড়াতে এসেছে তোমার গ্রামে, তো যে নতুন আসলো তখন তুমি তাকে কেমন করে পরিচয় করিয়ে দিবা বলো তো? যে খালে আমরা কত এসেছি, গোসল করেছি, মাছ ধরেছি, এরকম হবে না বলো? তোমার সেই নতুন হ্যাঁ স্যার। ব্যক্তিকে পরিচয় তুমি তুমি বোঝাতে চাইবা যে আমি এর সাথে যুক্ত ছিলাম এক সময়, এর সাথে পরিচিত ছিলাম। তা কবি এরকম বলতে চাচ্ছেন, আই হ্যাভ নন রিভার্স, আই হ্যাভ নন রিভার্স অ্যানশিয়েন্ট অ্যাট দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, যে নদীগুলো, পৃথিবী যেমন পুরনো, এই নদীগুলো সেমন, সেই নদীগুলো আমার জানা আছে। এখন এই জানা বলতে শুধু তার নিজস্ব জানাকে বোঝাচ্ছেন না, তিনি হয়তো তাদের সমাজ, তাদের যে নিগ্র প্রজাতি, এর সবার কাছেই যে এদের একটা অ্যাটাচমেন্ট আছে, এটাকে তিনি বোঝাতে যাচ্ছেন। তাহলে দেখো, আই হ্যাভ নন রিভার্স অ্যানশিয়েন্ট অ্যাজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওল্ডার দ্যান দ্য ফ্লো অফ হিউম্যান ব্লাড ইন হিউম্যান ভেইনস। হ্যাঁ, কারণ যে নদীগুলো পৃথিবীর মতো পুরনো, শুধু পৃথিবীর মতো না, এমনকি দেখো, ওল্ডার দ্যান দ্য ফ্লো অফ হিউম্যান ব্লাড ইন হিউম্যান ভেইন। হ্যাঁ, এই যে নদী, মানে আমাদের শরীরে ভেনের ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে, এর থেকেও হয়তো বা প্রাচীন বা পুরনো এই নদীগুলো। আর সেই নদীগুলোকে আমি চিনি। তাহলে চিনি মানে কি? মানে আমি এর সাথে যুক্ত ছিলাম, আমি আছি, এর সাথে আমি অ্যাটাচড। আই বিলং টু দিস রিভার্স, আই বিলং টু দিস প্লেস, সো হোয়াই শুড আই বি সেগ্রিগেটেড ফ্রম দেম? এগুলো থেকে কেন আমাকে তাহলে বিচ্ছিন্ন করে রাখা হবে? এমনকি মাই সোল হ্যাজ গ্রোন ডিপ লাইক দ্য রিভার্স, শুধু আমি তাদেরকে চিনি তা নয়, বরং আমার সোলও ঠিক এই নদীগুলো যেমন গভীর,
এরকমভাবে গভীরভাবে গ্রথিত হয়ে আছে এই আমেরিকান কালচার, আমেরিকান সোসাইটির সাথে। আমার সোলটাও এরকম গভীরভাবে কি গ্রহণ করেছে, বেড়ে উঠেছে, গভীরভাবে বেড়ে উঠেছে, প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্ক হয়ে বেড়ে উঠেছে। এবং বলছি কি, দেখো, আই বেইদ ইন দ্য ইউফ্রেটস। ইউফ্রেটস বুঝো তো? ইউফ্রেটস কি? নদী। স্যার একটা নদী। ইউফ্রেটস নদী, তাই তো? হোয়েন ডনস ওয়ার ইয়ং। ডনস ওয়ার ইয়ং মানে কি বলো? ভোর যখন ইয়ং ছিল, ভোর তখন ইয়ং থাকা মানে কি? মানে যখন বাইবেল বা কোরআনে কয়েকটা নদীর কথা বলা আছে, যখন পৃথিবী সৃষ্টি করা হয় তখন এই নদীগুলোকে সৃষ্টি করা হয়েছিল নাকি? এরকমটা বলা হয় না বাইবেল বা কোরআনে? থাকতে পারে। তাই এর ভিতরে ইউফ্রেটিস বলা হয় বা ইউফ্রেটস, এই নদীর কথাও কিন্তু এসেছে। তাই বলছে আমি এই নদীতে গোসল করেছি। তাহলে এই নদীতে গোসল করা বলতে আসলে তিনি কি বোঝাতে যাচ্ছেন বলো? মানে কি, তিনি এই নদী জবে থেকে প্রবাহিত হচ্ছে, তবে থেকেই তিনি এর সাথে কি বলো যুক্ত। আর এর সাথে যুক্ত হওয়া মানে কি, তার অভিজ্ঞতা নির্দেশ করে যে তারাও এই মানুষ হিসাবে জন্মেছিল, মানব সভ্যতার সাথে তারাও রিলেটেড। অতএব তাদেরকে কেন আলাদা করে বঞ্চিত করা হবে? হ্যাঁ, তাই এখানে সেটাই বলতে হচ্ছে না, যে আমি এই নদীতে কত গোসল করেছি। বেড মানে কি বলো? গোসল করা। আই বেইদ ইন দ্য ইউফ্রেটস বা ইউফ্রেটিস হোয়েন ডনস ওয়ার ইয়ং। ডনস ওয়ার ইয়ং মানে হচ্ছে যখন পৃথিবী প্রথম শুরু হলো। হ্যাঁ, মানে ডন মানে কি ভোর হওয়া, পৃথিবীর প্রথম আলো দেখা আদম এবং ইভের। তাহলে সেই ডনটাকে তিনি বলছেন ইয়ং। এখন ডনগুলো কেমন হয়ে গেছে? এখন ডন তো পুরো পেকে গেছে নাকি, অনেক বয়স হয়ে গেছে ডনের, মানে ভোরের বয়স অনেক হয়ে গেছে। কিন্তু তখন পৃথিবী শুধু শুরুর দিকে ছিল, তখন তার জন্য পৃথিবীকে বা ভোরগুলোকে বা চাঁদকে বা সব কিছুকে ইয়ং বলা হচ্ছিল। কিন্তু এখন পৃথিবীর বয়স কত আমরা জানি? এক্স্যাক্টলি জানি পৃথিবীর বয়স কত? না স্যার। তাহলে এখন সব পুরনো হয়ে গেছে, এখন সব পেকে গেছে। তা হচ্ছে যখন পৃথিবী পুরনো ছিল, ডন যখন ইয়ং ছিল, ডন যখন ইয়ং ছিল তখন আমি এই ইউফ্রেটিস এই নদীতে গোসল করেছি। এমনকি আই বিল্ড মাই হার্ট নিয়ার দ্য কঙ্গো। এমনকি ওই যে কঙ্গো নদী আছে না, কঙ্গো নদীর কোন দেশে, কোন ইয়াতে পেয়েছি আমরা এটা? স্যার হার্ট অফ ডার্কনেস। হ্যাঁ, ওই কঙ্গো নদীর পাশে আমি আমার হার্ট বিল্ড করেছি, বাসা তৈরি করেছি। অ্যান্ড ইট লার্ড মি স্লিপ। এবং এই কঙ্গো নদীর পানি, এর যে প্রবাহ, এর যে সাউন্ড, সেটা আমাকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছে। তার মানে কি, অ্যাটাচমেন্ট, বিলঙ্গিংনেসটাকে তিনি তুলতে চান। শুধুমাত্র আমেরিকাতে না, এই আফ্রিকা থেকে শুরু করে, হ্যাঁ, যেখানে মেনলি দেখো আফ্রিকাতে এই ইউফ্রেটিস নদীটা কোথায় অবস্থিত জানো তো? ইউফ্রেটিস কোথায় অবস্থিত? স্যার ইরাকে। ইরান, তাই তো? কঙ্গো আফ্রিকা, নাইল দেখো, মিশর, মানে আফ্রিকাকে বোঝানো হচ্ছে, কারণ তারা আফ্রিকা থেকে তো এসেছে। এমনকি আই লুকড আপ অন দ্য নাইল অ্যান্ড রেইজ দ্য পিরামিডস অ্যাবভ ইট। হ্যাঁ, এবং এই নাইল নদীর পাশে বা নীল নদীর পাশে কি কি করেছি আমরা? পিরামিড তৈরি করেছি। তারপরে তখন আমি ছিলাম, আই লুকড আপ অন, তার মানে বিলঙ্গিং দেখাচ্ছে। আমি হয়তো বা ছোট বাচ্চা, এই কবিতাটা যখন লিখেছেন তখন তার বয়স মাত্র 17 বছর, ঠিক আছে তো? তখন তিনি এইভাবে বলছেন যে আমি বিলং করি, আফ্রিকার সাথে আমি বিলং করি, তাই তো? আমি কঙ্গোতে, আমি নাইল বা ইজিপ্টে, মিশরে। মানে মূল কথা হলো, আমি এখানে তিনি কি শুধু তার নিজের কথা বলছেন, নাকি তিনি নিজেকে তার ব্ল্যাক ব্রাদার্সদেরকে রিপ্রেজেন্ট করছেন বলো? তার কি ব্ল্যাক পিপলদেরকে কি করছে সে? রিপ্রেজেন্ট করছে, তাই না? যেন আমি মানেই আমার ওই সকল ব্ল্যাক পিপল, তারা যেভাবে বেড়ে উঠেছে, তারা যেভাবে চলেছে, তারা সব কিছুর সাথে স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে না তো। কি শোনা যাচ্ছে না আমাকে? কি ব্যাপার, মিউট হয়ে গেল কিভাবে? কেউ মানে মিউট টিউট করে দিয়েছে আমারে। আচ্ছা যাও, এখন কি শোনা যায়? জি স্যার। আচ্ছা, তো তাই বলছি, দেখো, আই হার্ড দ্য সিঙ্গিং অফ মিসিসিপি। তাহলে এতক্ষণ তিনি আফ্রিকার নদীর কথা বললেন কিছু, হ্যাঁ, কিছু আফ্রিকার নদীর কথা বললেন। কোনটা কোনটা আফ্রিকার? ইউফ্রেটিস, কঙ্গো, নীল। এরপর তিনি আবার চলে আসলেন কোথায়? আই হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য মিসিসিপি। মিসিসিপি কোথায় অবস্থিত বলো? স্যার আমেরিকায়।
হোয়েন অ্যাবি লিঙ্কন কে? আব্রাহাম স্যার লিঙ্কন। আব্রাহাম 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 লিঙ্কন ওয়েন ডাউন টু নিউ অরলিয়ান্স, যখন ওই যে আব্রাহাম লিঙ্কন যখন তিনি সিভিল ওয়ারে তাদের পক্ষ হয়ে সংগ্রাম করছিলেন, তিনি যখন বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তখন তিনি নিউ অরলিয়ান্সের কথা বলছেন, এই ল্যাংস্টন হিউজেস। তো তিনি বলছেন এই নিউ অরলিয়ান্সে যখন আব্রাহাম লিঙ্কন এসেছিলেন, অ্যান্ড আই হ্যাভ সিন, তখন আমি দেখেছিলাম, ইটস মাডি বুজুম, মানে কি এই নিউ অরলিয়ান্সের যে মাটি, এর যে বুক, সেই বুকটা যেন কি হয়েছিল, টার্ন অল গোল্ডেন ইন দ্য সানসেট, তাই তো? সানসেটেও যেন গোল্ডেন হয়ে গেছিল। তার কারণ কি? সানসেটে গোল্ডেন হওয়া মানে কি? সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তারপরেও তাদের কাছে এটাকে মনে হচ্ছে না যেটা তাদের জন্য কি ক্ষতিকারক কিছু বা অশুভ কিছু, কারণ ওখানে একজন ব্যক্তি গেছে যে তাদের হয়ে সংগ্রাম করছে। সানসেটেও সব কিছু গোল্ডেন হয়ে গেছে, কার পদচারণায় বলো? আব্রাহাম লিঙ্কনের। আব্রাহাম লিঙ্কনের পদচারণা। তাই বলছে হোয়েন আব্রাহাম লিঙ্কন ওয়েন ডাউন টু নিউ অরলিয়ান্স অ্যান্ড আই হ্যাভ সিন ইটস মাডি বুজুম টার্ন অল গোল্ডেন ইন দ্য সানসেট। তার মানে তিনি এখানে বলতে চাচ্ছেন যে আমাদের পক্ষ হয়েও কেউ না কেউ কাজ করেছে। অ্যান্ড আই হ্যাভ নন রিভার্স, তিনি আবারও বলছেন আমি এই নদীগুলোকে চিনি, সে অ্যানশিয়েন্ট ডাস্কি রিভার্স, এই যে নদীগুলো যেগুলো অনেক প্রাচীন, যেগুলো মানে ডাস্কি হয়ে যায়, মানে বুঝো তো, মানে যে নদীগুলোর যেন জীবনী শক্তি শেষ হয়ে আসছে, তাদের সে পুরনো হয়ে গেছে, প্রাচীন হয়ে গেছে, তাদের জীবন আর চলছে না, সে নদীগুলোকে আমি চিনি। অ্যান্ড মাই সোল হ্যাজ গ্রোন ডিপ লাইক দ্য রিভার্স, আর এইখানে থাকতে থাকতে আমার সোলটাও এই নদীর মতো ডিপ হয়ে গেছে। এই কথাটা কয়বার বলেছেন তিনি? আই হ্যাভ নন রিভার্স, দুইবার, তাই না? আই হ্যাভ নন রিভার্স, এটা দিয়ে আরেকটা হচ্ছে কি, মাই সোল হ্যাজ গ্রোন ডিপ লাইক দ্য রিভার্স। এই দুটা লাইন তিনি রিপিট করেছেন। রিপিট করার মাধ্যম দিয়ে আসলে কি বলতে চাচ্ছেন তিনি বলো? এই রিপিটেশন কি করছেন? তার ভিতরে এক ধরনের ফোর্স সৃষ্টি করেছে নাকি? তিনি অ্যাসার্ট করতে যাচ্ছেন, স্ট্রংলি অ্যাসার্ট করতে যাচ্ছেন যে আমি আসলেই এই দেশের সাথে রিলেটেড, ঠিক আছে? তো আমি এই নদী যেমন ডিপ হয়েছে, মানে ডিপ, তেমনি আমার জীবনটাও, আমার সোলটাও ডিপলি এই নদী আর এই নদীর সাথে রিলেটেড যে দেশ বা প্রকৃতি, সবার সাথে আমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। আর এ কারণেই শুধুমাত্র এই নদীটা শুধু হোয়াইটদের না, বা এই নদী সম্পর্কে শুধু হোয়াইটরাই কথা বললে হবে না। এই নদী কাদের বলো? এই নদী ব্ল্যাকদেরও। তাই এ নদীর কথা ওই নিগ্রোরাও বলে। দেখো, দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স, মানে কি এই নদীর কথা শুধু হোয়াইটরাই বলে না, কারা বলে? নদীর কথা নিগ্রোরাও বলে, ঠিক আছে? তো তার মানে এটার মাধ্যম দিয়ে তিনি যেটা আসলে মেইনলি বুঝতে চাইলেন যে আসলেও আমি কি করি, এই আমেরিকাতে বিলং করি, ঠিক আছে? তো আই বিলং টু আমেরিকা অ্যাজ এভরিওয়ান এলস, সবাই যেমন বিলং করে তেমনি আবো। দেখো এই যে বলছে যে ইন দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার ল্যাংস্টন হিউজেস এস্টাবলিশ আ প্রোফাউন্ড কানেকশন বিটুইন আফ্রিকান হেরিটেজ, আমেরিকান, দেখো আফ্রিকান আমেরিকান আইডেন্টিটি অ্যান্ড দ্য নেচারাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ওয়ার্ল্ড, কালচার, আইডেন্টিটি, হেরিটেজ, এমনকি ওয়ার্ল্ড বা এই যে পার্থিব জগতের যে সব এলিমেন্টের সাথে তারা একটা প্রোফাউন্ড কানেকশন ফিল করেন, সেটা তিনি বলতে চেয়েছেন। থ্রু রিভার্স লাইক দ্য ইউফ্রেটিস, কঙ্গো, নাইল, মিসিসিপি, হিউজেস links personal experience to collective memory, ancestral knowledge and historical struggle. The poem's repetition, rhythm and metaphorical imagery emphasize continuity, resilience and spiritual depth. মানে কি যে কন্টিনিউটি, না কন্টিনিউটি কিভাবে বোঝালো? সেই ইউফ্রেটিস নদী থেকে শুরু করে একদম মিসিসিপি পর্যন্ত প্রত্যেকটা নদীর সাথে আমার একটা সম্পর্ক আছে, কারণ আমি এদেরকে চিনি। আই হ্যাভ নন দেম, আমি তাদেরকে জেনেছি বা চিনেছি। চেনা জানা বলতে কি বোঝায় আসলে? আমি লোকটাকে চিনি, এর মানে কি? আমি লোকটাকে চিনি এর মানে কি বলো? এটা আসলে কি বোঝায়? ওই লোকের সাথে তোমার কেমন সম্পর্ক আছে? জাস্ট তুমি তাকে দেখেছো এটা মানে চেনা, নাকি তার অন্তরঙ্গতার ব্যাপার রয়েছে তোমার সাথে, মানে তুমি তার ভিতর তার সাথে ভালো অ্যাটাচমেন্ট আছে, এইটা বোঝাতে ব্যবহার করা হয়, তাই তো? যে আমি তাকে চিনি,
এই শব্দটা দিয়ে আসলে কি বোঝায়। চিনি মানে তার ভিতর বাহির, তার অন্তর, সবই আমি জানি। হিউজেস সেলিব্রেটস আফ্রিকান আমেরিকান এন্ডিওরেন্স অ্যাচিভমেন্টস অ্যান্ড হিস্ট্রিক্যাল কনসাসনেস ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই ব্যাপারটাকে ছোট্ট করে তিনি তুলে ধরেছেন, জাস্ট টু রিপ্রেজেন্ট দ্য কানেকশন দে ফিল, তাই তো, উইথ দ্য কান্ট্রি আমেরিকা, তাই তো, তারা যে আফ্রিকান, তারা যে আমেরিকানের সাথে কানেকশন ফিল করছেন, সেই ব্যাপারটাকে তিনি ছোট করে তুলে ধরছেন। কি কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন বাকি যেগুলো দিয়েছি একটু পড়ে নিবা, তাহলে হয়ে যাবে। যেহেতু ব্যাকগ্রাউন্ড বিষয়টা আমাদের জানা আছে, আমাদের পরবর্তী কবিতাটাও খুব একটা কঠিন লাগবে না। তাহলে আমি একটু গেলাম ওটাতে। কবিতার লাইনটা দিয়ে কি মনে হচ্ছে না ওই কবিতার সাথে লিঙ্ক আছে না একটা? দেখো কবিতার লাইনটা কি, আই টু সিং আমেরিকা। ওই যে বললেন আমি নদীগুলোকে চিনি, শুধু হোয়াইট রাই নদীগুলো চিনে না, আমিও চিনি। একইভাবে শুধু হোয়াইট রাই আমেরিকান নিয়ে গান করে না, হ্যাঁ, যে শুধু আমেরিকা নিয়ে, আমেরিকাকে ভালোবাসে শুধু হোয়াইটের, হ্যাঁ আমিও হোয়াইট। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ? কেউ কিছু বলতে চাচ্ছ আমাকে? না স্যার। মনে হলো কেউ কথা বললো। আচ্ছা, তো যাই হোক, তারপরে দেখো আই টু সিং আমেরিকা, মানে আমিও বাংলাদেশের গান গাই ভাই, তুমি শুধু একা গাও না। তার মানে কি, এই যে মাঝে মাঝে এরকমটা হয় না, যে মাঝে মাঝে দেখা যায় যে আমাদের ধর্মগত উত্তেজনা বাড়ে না মাঝে মাঝে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে, বলো, আমরা ধর্ম দিয়ে অনেক সময় আমরা বিবেচনা করি, দেখা যাচ্ছে হিন্দু মুসলিম মারামারি হয়েছে কোনো জায়গায়, হিন্দু খ্রিস্টান মারামারি হচ্ছে কোনো জায়গায়, এরকম হয় না মাঝে মাঝে, একটু উত্তেজনা তৈরি হয় না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এরকমটা কেন হয়? কারণ এটা মানে সে পৃথিবীর শুরু থেকে হয়ে আসছে যে যারা আসলে মেজরিটি, তারা মাইনরিটিকে একটু কি করবে, একটু বাজাবে নাকি, হ্যাঁ, যারা ধর্মে, যারা বর্ণে, যারা অর্থনীতিতে একটু মাইনরিটি, যারা মেজরিটি, তারা তাদেরকে একটু বাজাবে, তারা মনে করবে তারা তারা বিলঙ্গিংটা বেশি ফিল করে, যারা পরিমাণে বেশি আর কি। যেমন আমার দেশে ইসলাম ধর্মের মানুষ বেশি, অতএব যারা হিন্দু বা যারা অন্য ধর্মীয় মানুষগুলো আছে, তাদেরকে একটু, কিছু কিছু মানুষ আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে অন্যরকম, মনে হয় ওরা অন্য জগতের, এরা আমার দেশের না, এটা আমার ইয়ার ব্যাপার না, ঠিক আছে তো? দেখো একটা কথা শোনো, জাস্ট ছোট্ট একটা কথা, কেমন লাগে। এই যে আমার বাড়িতে একটা খালা কাজ করতে আসতো না, আমি বলেছিলাম কিছুদিন আগে, ঠিক আছে? জি স্যার। তো ব্যাপারটা হয়েছে, তো আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে, তো তার সাথে আবার ওই মানে যে খালা আসে আমাদের এখানে কাজ করে, তার আবার পরিচিত আছে। এই খালা কিন্তু আসলে কাজ করতো না, খালাদের কিন্তু পারিবারিক অবস্থা ভালো ছিল, মেহেরপুরে তাদের 3-4 তলা বাড়ি ছিল, বুঝতে পেরেছো? মানে মানুষের ভাগ্য কোথায় নিয়ে আসে সেটা এই খালাকে দেখে বুঝলাম। তা ওনার প্রতি আমার অন্যরকম একটু কাজ করে, যে একদম খালাদের বা যারা কাজের মানুষ হিসাবে যেমন করে আমরা ডিল করি, এনার ক্ষেত্রে আমার তেমনটা আসে না। কারণ তিনি কিন্তু মানে কথাবার্তায় চিন্তা ভাবনা বেশ অনেক উন্নত। কারণ তার স্বামীটা হঠাৎ করে মাথা খারাপ হয়ে যাওয়ার কারণে তার চিকিৎসা করতে গিয়ে তাদের বাড়ি ঘর সব, জমিটা সব বিক্রি করে দিতে হয়, দিয়ে তারা ওই দূরে একটা ছোট্ট জমি শুধু কিনে একটা কুড়ে ঘর করে আছে, কিন্তু তার স্বামীকে সুস্থ করতে পারেনি, কারণ চিকিৎসা সঠিক জায়গায় হয়নি আর কি। তো সেই জন্য এখন তিনি খুব অভাবে এই যে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়ায়। তো উনি আমাদের এখানে কাজ করতে আসে, তো আমার বাড়ির পাশের যে বাড়ি, আর একটা বাড়ি আছে, ওই মহিলার সাথে ওনার আগে খুব পরিচিতি ছিল, কারণ একসাথে ঘুরতো, একসাথে থাকতো, কারণ তাদের অবস্থা ভালো ছিল, বরং এদের থেকে ওদের অবস্থা আরও ভালো ছিল। তো প্রতিদিন ভোরে আমাদের এখানে আসে, এসে তিনি আমাদের বাড়ির সামনে বসে থাকেন গেটটা খোলা রাখ পর্যন্ত, মানে গেট খুলে যেতে হয় সকালে, উনি খুব সকালে আসেন, কয়েকটা বাড়িতে কাজ করেন যেত, আমাদেরটা প্রথমে আগে আসতো। তো তো ওই আমাদের বাড়ির পাশে যে মেয়ের সাথে, ওনার সাথে একদিন সকালবেলায় দেখা হয়েছে, দেখা হলে পারে মানে গল্প করছে, তো গল্প করতে করতে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় কাজ করো, তো আমাদের কথা বলছে, ঠিক আছে, তো আমাদের কথা বলছে, তো আমরা ধর্মে যেহেতু খ্রিস্টান, তো উনি ওনাকে একটু কেমন যেন অপমান করেছে, কারণ সে একটা খ্রিস্টান বাড়িতে কাজ করে, বুঝতে পেরেছ? একটু মানে ওই খালা এসে আমাকে একটু বললো যে দেখো বাবা,
ওরা এরকম করে বলল, কিন্তু তোমরা তো এত খারাপ না, আমি তো তোমাদের সাথে আছি। তারপর তোমাদের বাড়িতে কাজ করি বলে সে আমাকে খুবই ছোট করে দেখলো, মনে হচ্ছে যেন কোনো যেন মানে একটা খারাপ গালিগালা দিয়ে যেন একটা এরকম একটা শব্দ ইউজ করে বলার চেষ্টা করলো, যে এরকম মনে করলো তারা তারা কিন্তু আপনার বলছে তোমার থেকে তো তাদের পরিবার নিচু, তারপরেও তোমাদেরকে এমনভাবে দেখলো যেন তোমাদের বাড়িতে কাজ করি বলে আমার জাত চলে যাচ্ছে বা আমি একদম নিকৃষ্ট মানুষ হয়ে গেছি। বুঝতে পেরেছো? তা এটা এরকম মেন্টালিটি কিন্তু আছে। বুঝতে পেরেছো যে আমি আমি তো বাঙালি, আমি যদি এখনই মুসলিম হয়ে যাই আমি কি উন্নত হয়ে যাবো হঠাৎ করে? বলো, বা আমার কেউ যদি অন্য ধর্ম থেকে আমার খ্রিস্টান হয়ে যায়, সে কি তাতে উন্নত হয়ে যাবে বা একদম নিচু হয়ে যাবে? এরকম চিন্তা ভাবনা কেন মানুষের মধ্যে? এগুলো হচ্ছে কি রেশিয়াল যে মানে কি বলবো ডিফারেন্স, যেটা সেটা রিলিজিয়ান বলো কাল, এগুলো আছে মানুষের মধ্যে। হ্যাঁ, একদম মনে করো যে সে সে নিজেই একদম গরিব, তারপরেও সে এমন ভাব নিবে যেন অন্য ধর্মের একটা মানুষ সে যত উন্নত হোক সে হচ্ছে কি সবচেয়ে নিকৃষ্ট। এই মেন্টালিটিটা কেন হবে মানুষের? ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এইটুকু যদি এখনই এরকমটা হয়, তাহলে স্লেভারিদের বা স্লেভদের প্রতি মানুষের আচরণ কেমন ছিল বলো? হুম আরো বর্বর স্যার। তাহলে আরো ছিল না? হ্যাঁ, তাহলে আমরা কতখানি উন্নত এখনো হতে পারিনি। হ্যাঁ, যে একটা জাস্ট একটা ধর্মের ভিন্নতার কারণেই এরকম করে দেখা হচ্ছে। ঠিক আছে, তো তো যাই হোক, তো এটাই সেটা একটু বলতে চাইলাম। তা আমিও তো এই বাংলাদেশের সোনার বাংলা গাই। হ্যাঁ, আমিও বাংলাদেশের, তাই তো প্রত্যেকটা রাস্তাঘাট আমিও চিনি। ঠিক আছে, আমিও, আমার দাদুরা এখানে ছিল, আমার দাদুর দাদুরা এখানে ছিল, তারাও এখানে বড় হয়েছে। আমি কোথায় বিলং করি বলো তো? আমার আমার দেশ কোথায়? এই মিলনের দেশ কোথায়? আমি কোথায় বিলং করি? অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ আমি স্যার। কি আমেরিকান? আমি কি ইউরোপিয়ান? আমি কি জার্মানি? আমি খ্রিস্টান বলে কি আমাকে আমাকে গেলে পারে আমেরিকানরা নিয়ে নিবে? হ্যাঁ, ওরা আমাকে চিনবে? ওরা আমাকে জানবে? আমি কোথায় বিলং করি? আমার ধর্মটা ভিন্ন হলো, আমি পুরো বাঙালি। আমার রক্ত মাংস থেকে শুরু করে আমার চিন্তাভাবনা খাওয়া দাওয়া বাতাস আলো সব বাঙালি। শুধু ধর্মের ইয়াটা ট্যাগটা একটু আলাদা, বিশ্বাসটা আলাদা। তাহলে এইটুকু কেন আমাকে আলাদা করবে? করতে পারে না নিশ্চয়। তো এই যে এগুলো কিন্তু এরকম ধাক্কা দেয়, এটা তো আমি একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু এই নিশ্চয়ই ল্যাংস্টন হিউজের মতো এত কষ্ট পাইনি, কারণ তাদেরকে তো সেইভাবে বঞ্চনা করা হয়েছে। আমি তো বাংলাদেশের বঞ্চনার শিকারই হয়নি। আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকখানি ভালো আছি। ইউরোপিয়ান জায়গাগুলোতে আরও কিন্তু এরকম। বিশেষ করে জার্মানিতে তুমি যদি যাও দেখবা যে যারা মানে অন্য দেশের, তাদেরকে কিন্তু তারা সেকেন্ড ক্লাস সিটিজেন এবং খুবই নির্দিষ্ট করে দেখে। বুঝতে পারছো? তো জি স্যার। এখানে যাই হোক, এটা তোমরা একটু পড়ে নিবা, কারণ ওই কথাগুলোই আসছে। কারণ থিম যেহেতু একই, আমরা কবিতাটা একটু সরাসরি পড়া শুরু করি। দেখো, তাই বলছেন তিনি, কি বলছেন? আই টু সিং আমেরিকা, আমিও আমেরিকার গান গাই। তবে আমি হচ্ছে কি, আই এম দ্য ডার্কার ব্রাদার্স। আই এম দ্য ডার্কার ব্রাদার মানে কি? ওই যে আমার খালা এসে বলতেছে কি, খালাকে বলেছে কি, মানে যখন বলেছে তখন আমাদের একটা স্যার আবার ওই পাশে ছিল, বুঝতে পারছো? এখানে সব স্যাররা গল্প করে আমার বাড়ির সামনে। তো সকালবেলা একটা স্যারও চেয়ারে বসেছিল। ওই সময়ে ওই খালার সাথে গল্প হতে হতে ওই ওই খালা আবার আমাদের খালাকে বলেছে যে তুই খ্রিস্টান বাড়িতে চাকরি কাজ করিস, এরকম দিয়ে একটু অপমান করেছে। তখন ওই স্যার বলেছে খ্রিস্টান বাড়িতে কাজ করতে সমস্যা কি? কি মানে কি সমস্যা? হ্যাঁ, তো এরকম আর কি। আই এম দ্য ডার্কার ব্রাদার মানে কি? ডার্কার ব্রাদার দিয়ে কি রিপ্রেজেন্ট করছে বলো? স্যার ব্ল্যাক হ্যাঁ, আমিও নিগ্রো, আমিও তো নিগ্রো নাকি? হুম, আমিও তো নিগ্রো। আর নিগ্রো বলে কি করতো জানো? ওই যে আমি যদি এখন ওইভাবে একটু টোন দিয়ে বলি যে আমি খ্রিস্টান বলে আমার বাড়িতে কাজ করলে তার জাত যাবে, ঠিক ওইরকম আই এম দ্য ডার্কার ব্রাদার। সে কারণেই দে সেন্ড মি টু ইট ইন দ্য কিচেন। ওই যে নিগ্রোর যে স্লেভরা, মনে করো একটা হোয়াইট ফ্যামিলিতে একটা নিগ্রো পরিবার দাস হিসাবে আছে, ঠিক আছে? তো এখন তাদের মনে করো একটা ছেলে হয়েছে। এখন মনে করো তার বাবা মারা কি করে, তার মা হচ্ছে ওই বাড়ির রান্না করে, আর তার বাবা হচ্ছে ওই বাড়ির বাগান টাগান দেখাশোনা করে। তাহলে ওই বাড়ির যে ছোট বাচ্চাটা আছে, যে যে নিগ্রো মানে ওই স্লেভদের যে সন্তানটা হলো, সে দেখতে পাচ্ছে যে যে তাদের মালিক, সেই মালিকের যে ছেলে বা তার মালিকেরা যে টেবিলে বসে খায়, সেখানে তাদেরকে খেতে দেওয়া হয় না,
তাদেরকে খেতে দেওয়া হয় কোথায়? দেখো, দে সেন্ড মি টু ইট ইন দ্য কিচেন। তারা কোথায় খেতে দেয় আমাকে? বলো। কিচেনে স্যার। হ্যাঁ, রান্নাঘরে খেতে দেয়। হোয়েন কোম্পানি কামস, বিশেষ করে যখন কোম্পানি মানে কি, ওই না গেস্ট টেস্ট বা আরও মানুষ যখন তাদের ওখানে আসে, ঠিক আছে তো, তখন কি কি করে, তাদেরকে আর সেখানে থাকতে দেয় না, তাদেরকে সরিয়ে দেয়। হ্যাঁ, তাদেরকে সরিয়ে দেয়, ওই রান্নাঘরে বা বাইরে খেতে দেয়। বাট আই লাভ, কিন্তু ওই যে, কিন্তু আমি হাসি। এবং ইট ওয়েল, খেতে তো দেয়, তাই আমি খেয়ে যাই, কোনো প্রতিবাদ করি না। অ্যান্ড গ্রো স্ট্রং, এবং খাইতে খাইতে একসময় আমিও কি, বলো, ওই সময় যদি প্রতিবাদ করতাম তাহলে তো আমাকে এখানে রাখতো না, কারণ আমাদের তো পরিচয় নেই। এ কারণেই ওরা যখন আমাদেরকে এভাবে কী করতো, দূরে সরিয়ে দিত, তখন আমি মনে মনে হাসতাম এবং যা পাইতাম খাইতাম, এবং খাইতে খাইতে নিজেকে স্ট্রং করে তুলে ধরেছি। মানে আই অ্যাম, দেখো, আই গ্রো স্ট্রং। তাহলে আই লাভ অ্যান্ড আই ইট ওয়েল অ্যান্ড আই গ্রো স্ট্রং। তার মানে এখানে বিচ্ছিন্নতার একটা চিহ্ন কিন্তু দেখানো হলো। হ্যাঁ, যে আমাদেরকে যখন গেস্টরা আসে বিশেষ করে, তখন কোথায় রাখা হয়? তাদেরকে বাইরে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে ওই কিচেনে খেতে দেওয়া হয়। কিন্তু মনে মনে আমারও তো একটা চিন্তা ভাবনা আছে যে আমিও এই জায়গায় একদিন খাবো। হ্যাঁ, তাই বলছি, দেখো, টুমোরো, টুমোরো বলতে কি কালকেই বোঝাচ্ছে নাকি ভবিষ্যতে বোঝাচ্ছে? বলো। ভবিষ্যতে স্যার। ভবিষ্যতে। আই উইল বি অ্যাট দ্য টেবল, হ্যাঁ, হোয়েন কোম্পানি কামস। সে কোম্পানি আসুক আর গেস্ট আসুক আর যা আসুক না কেন, ও সময় আমি কি আর করবো না, আমিও এক সময় ওই টেবিলে খাবো। নোবডি উইল ডেয়ার সে টু মি, তখন কেউ আমাকে এই কথা বলার সাহস পাবে না যে ইট ইন দ্য কিচেন, যাও রান্নাঘরে গিয়ে খাও। এই কথা বলার সে কেউ সাহস পাবে না। শুধু সেই দিন আসুক, তার জন্য আমি নিজেকে তৈরি করছি। বিসাইডস দে উইল সি হাউ বিউটিফুল আই অ্যাম, এবং যখন এই গেস্ট আসবে না কেন, যারা আসুক না কেন, আমি যখন ওই বড় হয়ে উঠবো না, তখন তারাও দেখতে পাবে যে তাদের মতো আমিও বিউটিফুল কম না, এবং তারা যে আমার সাথে এরকম আচরণ করতো, এর জন্য তারাও কেমন হবে? বি অ্যাশেমড, তারা লজ্জিত হবে। কারণ আর এর ভাবে আমি বলতে পারছি কি, যে আই টু অ্যাম আমেরিকা। আগে বলছে কি, আই টু সিং আমেরিকা, আমিও আমেরিকার গান গাই। কিন্তু এখন তিনি সরাসরি এবার কি বললেন, যে আমিও কি, আমিও আমেরিকা। আমেরিকা। তাই তো, যত দূরে সরিয়ে রাখো, আই এম নট, হ্যাঁ, আউটসাইড অফ আমেরিকা, আমিও আমেরিকা। সুতরাং আমাকেও এইভাবে দূরে সরিয়ে রাখা যাবে না, শুধু সময়ের অপেক্ষা। টাইম উইল কাম when I will also have the same opportunity or facility what you are enjoying now. এই যে, তাহলে যাদের বাড়িতে থাকতো, যারা বলতো যে যাও রান্নাঘরে খাও, তারা তাহলে কোন লোক তারা? হোয়াইট পিপল স্যার। তাহলে হোয়াইট, এটা তো আমরা ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছি যে এটা জাস্ট ছোট্ট একটা, মানে কবিরা তো মানে ছোট করে তুলে ধরে, আর ইতিহাসে সব কিছু রিপ্রেজেন্ট করে। তিনি একটা ছোট্ট বিষয়ের মাধ্যমে সেগ্রিগেশনটা দেখিয়ে দিলেন, যে তাদেরকে এক টেবিলে বসে খেতে দেয় না, দূরে সরিয়ে রাখে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ছোট একটা কবিতা, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে থিমেটিক আইডিয়াটা জি স্যার। কি বলতে চাচ্ছে। এই যে দেখো, ইন আই টু, দেখো এই ছোট ছোট নাম এটার, যে আমিও, এরকম কবিতার নাম আমিও। ল্যাংস্টন হিউজেস ট্রান্সফর্ম আ সিম্পল ন্যারেটিভ অফ এক্সক্লুশন ইন্টু আ প্রোফাউন্ড অ্যাসারশন অফ রেশিয়াল প্রাইড, রেজিলিয়েন্স অ্যান্ড হোপ। এই জায়গায়, হ্যাঁ, যে আমিও, একটা প্রাইড আছে আমার, একটা শক্তি আছে, ক্ষমতা আছে। দ্য পয়েম স্ট্রাকচার, ডিকশন অ্যান্ড রিপিটেশন রিএনফোর্স দ্য স্পিকার্স কনফিডেন্স অ্যান্ড মোরাল সার্টেনটি। দ্য ডার্কার ব্রাদার রিপ্রেজেন্টস আফ্রিকান আমেরিকানস struggle for recognition and inclusion, while the kitchen and table symbolizes exclusion and equality. হ্যাঁ, যে কিচেন মানেই এক্সক্লুশন, দূরে রাখা, আর টেবিল মানেই ইকুয়ালিটি, একসময় ওখানে একসাথে বসে খাবো। যেমন আব্রাহাম লিঙ্কন বলেছে না, যে আই হ্যাভ আ ড্রিম, তাই তো, এমন সময় আসবে যখন কি হবে, ভ্রাতৃত্বের বন্ধনে এক টেবিলে বসে আমার ছেলে মেয়েরা খাবে, নাকি হোয়াইট এবং ব্ল্যাক ব্রাদার্স দে উইল বি, একই সাথে। তখন তাদের ক্যারেক্টার দিয়ে তাদেরকে মানে জাজ করা হবে, তাদের কালার অফ দ্য স্কিন দিয়ে নয়। হিউজেস কম্বাইন্স পার্সোনাল এক্সপিরিয়েন্স উইথ কালেকটিভ আইডেন্টিটি, প্রজেক্টিং আ ভিজন অফ ফিউচার জাস্টিস অ্যান্ড ডিগনিটি। থ্রু ইটস অ্যাক্সেসিবল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিভিড সিম্বলিজম, দ্য পোয়েম কমিউনিকেটস ইউনিভার্সাল থিমস। এই একই কথা, ওইগুলো ঘুরে ফিরে আসছে। এই হচ্ছে ব্যাপারটা।
কি বোঝা গেল কবিতাটা? জি স্যার। আচ্ছা, তাহলে শীট দুটো একটু ভালো করে পড়ে ফেলবা। তাহলে আগামী দিন আমরা বাকি দুটা কবিতা শেষ করে ফেলবো। আগামী দিন কি বার হচ্ছে? স্যার সোমবার মঙ্গলবার। স্যার। মঙ্গলবার না? আচ্ছা, তোমাদের ক্লাস যদি আমি একটু সকালে টকালে নিই কোনো সমস্যা হবে দু একদিন? আচ্ছা, তো মিস হয়ে যাবে। না স্যার, স্যার কোনো গতকালকে সমস্যা নেই। নেবেন? কারণ মঙ্গলবারে আবার আমাকে দৌড়াতে হবে বগুড়াতে, তো সেই হিসাবে ওই দিন তো ক্লাস তাহলে মিস হয়ে যাবে। কারণ কালকে আসছি আমি বগুড়া থেকে, সকাল 10টার সময় বার হয়েছি, এসে পৌঁছাইছি রাত 8টার সময়। বুঝতে পারছো? ওদিকে দেখি বগুড়া থেকে সিংড়া পর্যন্ত গাড়ি চলে না, নাটোর পর্যন্ত কোনো গাড়ি চলে না, সে অটোতে করে আসা লাগলো। হ্যাঁ, ঝামেলা। মানে এই মেহেরপুর কুষ্টিয়া যেমন হয়, এদিকে গাড়িওয়ালাদের মধ্যে মারামারি করে গাড়ি বন্ধ করে দেয়। দেখি সারা বাংলাদেশে একই জাতীয় লোক সব, আমরা একই রকমের। হ্যাঁ, ভোগান্তির শেষ নাই আমাদের, সব আন্দোলন। আর এখন সবখানেই স্যার জ্যাম থাকে হ্যাঁ, প্রচুর। শুধু জ্যাম না, ওখানে তো জ্যাম থাকে না, ওখানে হচ্ছে নিজেদের মেন্টাল জ্যাম। বুঝতে পারছো? যে মানুষকে জি ভোগান্তি স্যার। দিতে পারলে আমরা একটু খুশি হই আর কি, আমরা মনে করি আমরা জিতে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, যেখানে দেখা যাচ্ছে 10 মিনিট লাগবে সেখানে প্রায় 1 ঘন্টা লাগছে। এভাবে করে আস্তে আস্তে জি আস্তে স্যার। দেখি প্রায় 4-5টা গাড়ি চেঞ্জ করতে করতে এই অবস্থা। আবার যেতে গিয়ে একই ঘটনা ঘটবে হয়তো বা। এই জন্য দেখা যাচ্ছে আমি এখান থেকে হয়তো 2টার সময় যদি বার হই, 3:30টায় কুষ্টিয়া থেকে একটা গাড়ি পাওয়া যায় বগুড়াতে, সে যেতে যেতে মনে হয় 10টা বাজাবে। তো সেই হিসেবে হয়তো মিস হয়ে যেতে পারে। তো আমি মঙ্গলবারে সকালে, হ্যাঁ, যদি আমি পারি ক্লাসটা আমি নিয়ে নিব। মনে থাকবে? আচ্ছা স্যার। ওকে স্যার। হয়তো মিস হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকো সবাই। ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।